গতিবিদ্যা আজকে লেকচার নাম্বার 5। তো প্রথম ক্লাসে আমরা যে টপিক আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কোনো বস্তুকে তির্যকভাবে আমরা নিক্ষেপ করেছিলাম আলফা কোণে। তো সেই ক্ষেত্রে আমরা এই x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশনগুলো পেয়েছিলাম। সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, তারপর অনুভূমিক পাল্লা, বিচরণকাল, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা কেস নাম্বার 1 দেখো যে কোন একটা বস্তুকে নিচ হতে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি করবে, বা আলফা কোণে যদি উপর দিকে আমরা নিক্ষেপ করি তাহলে কি করবে। তো আজকে কেস নাম্বার 1 হচ্ছে যে নিচ হতে উপরে নিক্ষিপ্ত বস্তু। ওকে, তো এর কিন্তু ক্ষেত্র তিনটা। প্রথম ক্ষেত্রে দেখো যে আমরা ইউ বেগে কোন একটা বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম। তো কন্ডিশন হলো বস্তু উপর দিকে উঠতেই আছে, তাহলে এই যে শেষ বেগ এটাও কিন্তু উপরের দিকে, তাহলে আদি বেগ উপরের দিকে, ইউ ভি উপরের দিকে। ওকে, তো জি আমরা জানি নিচের দিকে। আবার দেখো যে এটা ছিল আদি পয়েন্ট আর বস্তু উপরে উঠতেছে, তো এই শেষ পয়েন্টটা কি আছে, আদি পয়েন্টের উপরে আছে না নিচের দিকে আছে? উপরের দিকে, তাই আমরা সরণ ধরবো উপরের দিকে। তাহলে সরণ অল টাইম আমরা চিন্তা করবো কি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব সেটা, তাহলে সেই বিন্দুটা আছে উপর দিকে। ওকে, তাহলে দেখো যে উপরের দিককে যদি আমরা পজিটিভ ধরি, যে উপরের দিককে আমরা প্লাস ধরে নিলাম আর নিচের দিককে আমরা ধরে নিলাম মাইনাস। তাহলে উপরে যেগুলো দিক সেগুলোকে আমরা প্লাস ধরবো, নিচের দিকগুলোকে আমরা ধরবো মাইনাস। তো দেখো যে বেগের ইকুয়েশন আমরা জানি বেগ v সমান u প্লাস gt, আর h ইকুয়াল টু আমরা জানি যে ut প্লাস হাফ gt স্কয়ার। ওকে, তাহলে যদি আমরা এই ইকুয়েশন দুটো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখো যে এই শেষ বেগের দিক হচ্ছে উপর দিকে, তাহলে তাকে ধরবো পজিটিভ প্লাস, তাহলে v ইকুয়াল টু u উপরের দিকে তাই হলো প্লাস, g এর দিক দেখো নিচের দিকে তাহলে মাইনাস gt। তাহলে আমরা এই সমীকরণের জন্য আমরা লিখতে পারি যে v ইকুয়াল টু u মাইনাস gt। আবার দেখো h হচ্ছে উপরের দিকে তাহলে পজিটিভ, তাহলে u হচ্ছে উপরের দিকে তাহলে প্লাস, g হচ্ছে নিচের দিকে তাহলে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম যে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এই সমীকরণ যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন বস্তুকে যদি আমরা u বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে বস্তুটা কি উপর দিকে উঠতে আছে, এই কন্ডিশন। এবার মনে করো কোন একটা বস্তুকে u বেগে আমরা নিক্ষেপ করলাম উপরের দিকে, সেই বস্তুটা এই সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচের দিকে পড়া শুরু করেছে, তাহলে এবার v এর দিক কিন্তু উপরের দিকে না, কোন দিকে, নিচের দিকে। আবার দেখো আদি পয়েন্ট হচ্ছে এটা, শেষ পয়েন্ট মনে করো এখানে আছে, নিচের দিকে কিন্তু নেমে চলে আসে নাই, তাহলে সরণের দিকেও কিন্তু উপরের দিকে, কারণ এই শেষ বিন্দুটাও আদি বিন্দু কি আছে উপরে, তাহলে আমরা h এর মান ধরলাম উপরের দিকে। দেখো g এর মান কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা এই ইকুয়েশনগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো v এর জায়গায় কি হবে, উপরে পজিটিভ ধরেছি কিন্তু আমরা, আর নিচের দিকে নেগেটিভ, তাহলে v এর দিক হচ্ছে নিচের দিকে, তাহলে মাইনাস v ইকুয়াল টু u কোন দিকে, উপর দিকে না নিচের দিকে, উপর দিকে, তাহলে প্লাস, তাহলে u মাইনাস g এর দিক যেহেতু নিচে তাহলে মাইনাস gt। তাহলে এর জন্য ইকুয়েশন আমরা পেলাম যে মাইনাস v ইকুয়াল টু u মাইনাস gt। আবার h এর সমীকরণে যদি আমরা মান বসাই তাহলে h হচ্ছে উপরের দিকে, h ইকুয়াল টু u উপরের দিকে ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে h এর ইকুয়েশন কিন্তু উভয় ক্ষেত্রে এক, তাহলে আমাদের বেগের ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। এবার চলে আসো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কমপ্লিট। 3 নম্বর কন্ডিশন যে কোন একটা বস্তুকে আলফা কোণে u বেগে নিক্ষেপ করা হলো, তাহলে u বেগের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে u sin আলফা আর একটা হচ্ছে u cos আলফা। তাই আমি বলেছিলাম যে u cos আলফা বস্তুটাকে কোন দিকে নিয়ে যায়, x অক্ষের দিকে, আর u sin আলফা বস্তুকে নিয়ে যায় কোন দিকে, y অক্ষের দিকে। আবার দেখো যে কোনো একটা পয়েন্টে যদি আমরা বেগের দুইটা উপাংশ বের করি, তো এটা হচ্ছে v, এইটা হচ্ছে x অক্ষের সাথে যে কোণ আছে সেটা থিটা, তাহলে এই vx x অক্ষ বরাবর যে বেগটা তাকে আমরা বলছি v cos থিটা, আর y অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে v sin থিটা, কারণ এখানে v কে আমরা দুটো অংশে ভাগ করেছি শেষ বেগকে। তাহলে এই যে উপর দিকে নিয়ে যাচ্ছে কোন বেগ, শেষ বেগে v sin থিটা। তাহলে যদি আমরা এই v sin থিটার দিক বলি, এটা দেখো যে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত v sin থিটা হচ্ছে উপর দিকে, u sin আলফা হচ্ছে উপর দিকে, তাহলে আদি বেগ হচ্ছে উপর দিকে, এই সর্বোচ্চ উচ্চতা পূর্ব পর্যন্ত শেষ বেগের যে y অক্ষ বরাবর উপাংশ, v এর y অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে উপর দিকে, কিন্তু বস্তু যখন নিচে পড়ে তখন দেখো v sin থিটার দিকটা হচ্ছে নিচের দিকে। ওকে, তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসাই
যে বস্তু উপর দিকে উঠতে আছে মানে এই সর্বোচ্চ উচ্চতা পূর্ব পর্যন্ত, তাহলে ভি এর পরিবর্তে আমরা কি বসাবো? ভি সাইন থিটা। কারণ দেখো এখানে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছিলাম, এই জন্য বস্তুটা ভি বেগে উপর দিকে উঠছিল, কিন্তু তির্যকভাবে নিক্ষেপ করলে বস্তু কত বেগে উপর দিকে উঠবে? ভি সাইন থিটা। তাহলে ভি এর পরিবর্তে হবে ভি সাইন থিটা। এরপর আছে দেখো ইউ, তাহলে ইউ এর পরিবর্তে কি হবে? ইউ সাইন আলফা। ইউ সাইন মাইনাস জিটি আছে, মাইনাস জিটি আমরা দিলাম। তাহলে এটা হচ্ছে কি যে সর্বোচ্চ উচ্চতা পূর্ব পর্যন্ত যখন বস্তু উপর দিকে উঠছে। এখন দেখো সর্বোচ্চ উচ্চতা পরে গিয়ে কি ঘটে? বস্তু নিচের দিকে পড়ে, তখন কি হবে? এই কন্ডিশন হবে যে ক্ষেত্রে বস্তু নিচের দিকে পড়ছে। তাহলে এখানে কি হবে? ভি এর জায়গায় হবে মাইনাস, তাহলে ভি এর জায়গায় কি হবে? ভি সাইন থিটা। ইউ এর জায়গায় হবে ইউ সাইন আলফা মাইনাস জিটি লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এইচ এর ইকুয়েশন কি হবে? h ইকুয়াল টু দেখো ইউ, যখন আমি ইউ বেগে নিক্ষেপ করেছিলাম তখন কিন্তু ইউ বসিয়েছি, কিন্তু এক্ষেত্রে ইউ তো হচ্ছে কি আলফা করে নিক্ষেপ করেছিলাম, তাহলে উপর দিকে যাচ্ছে কোন বেগ? ইউ সাইন আলফা। তাহলে ইউ এর পরিবর্তে হবে ইউ সাইন আলফা, টি আছে টি রাখলাম, মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে এই তিনটা ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে যে যদি কোনো বস্তুকে আমরা ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করি তাহলে এই সূত্রগুলো আমরা পেয়েছি। v sin θ u sin আলফা মাইনাস gt মাইনাস v sin θ u sin আলফা মাইনাস gt। তারপরে দেখো h u sin আলফা t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কেস নাম্বার 1। এবার আমরা একটু চলে যাই কেস নাম্বার 2। তো কেস নাম্বার 2 হচ্ছে যে কোন বস্তুকে যদি উপর থেকে আমরা নিচে ফেলে দিই, তাহলে উপর থেকে নিচে নিক্ষিপ্ত বস্তুর জন্য তাহলে আমরা বলবো যে উপর হতে নিচে নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে খেয়াল করে দেখো যে প্রথম ক্ষেত্র আমরা নিচ্ছি, প্রথম ক্ষেত্রে তো কোন একটা বস্তুকে উপর থেকে ইউ বেগে খাড়া নিচের দিকে তুমি নিক্ষেপ করলা, তাহলে ইউ এর দিক কোন দিকে? নিচের দিকে। বস্তু নিচের দিকে পড়তেছে, ভি এর দিক কোন দিকে? নিচের দিকে। আবার দেখো জি কোন দিকে? নিচের দিকে। এটা ছিল আদি পয়েন্ট, বস্তু নিচের দিকে যাচ্ছে, তবে শেষ বিন্দুটা আদি বিন্দুর উপরে আছে না নিচে? নিচের দিকে। তাহলে এখানে এইচ এর মান এইচ এর দিক কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে প্রত্যেকটাই নিচের দিকে। তাহলে যদি আবার আমরা আগের মতো ধরি যে উপরে প্লাস নিচের দিকে মাইনাস, তাহলে কি হবে? v ইকুয়াল টু u প্লাস dt। তাহলে এখানে হবে মাইনাস v ইকুয়াল টু মাইনাস u মাইনাস dt। তো একে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে ফেলি তাহলে u v সমান u প্লাস dt। এটাই ছিল খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য বেগের সমীকরণ। আবার দেখো h ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? মাইনাস h ইকুয়াল টু মাইনাস ut মাইনাস হাফ gt স্কয়ার। যেহেতু h নিচে তাই মাইনাস দিয়েছি, u নিচে মাইনাস দিয়েছি, g নিচে মাইনাস দিয়েছি, তাহলে একে আমরা লিখতে পারি যে ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে এই ইকুয়েশন আমাদের এখন মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এবার আমরা চলে যাই দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে কোন একটা বস্তুকে মনে করো কোন একটা ছাদের বা বিল্ডিং এর উপর থেকে, এটা বিল্ডিং এর ছাদ x অক্ষ অনুভূমিক বরাবর, এর সাথে আলফা কোণে নিচের দিকে ছড়ে দেওয়া। তাহলে এই ইউ বেগে আলফা কোণে ছড়া হয়েছে, ইউ বেগ আর এটা অনুভূমিক বা ছাদের সাথে আলফা কোণে ছড়া হয়েছে। তাহলে আদি বেগের দুইটা অংশ x অক্ষ বরাবর হবে ইউ cos আলফা আর নিচের দিক বরাবর হবে ইউ sin আলফা। তাহলে ইউ sin আলফা দিকটা হচ্ছে নিচের দিকে আর ইউ cos আলফা কি করে এই বস্তুটাকে x অক্ষ বরাবর নিয়ে যাচ্ছে। তো কোন একটা পয়েন্টে মনে করো এই পয়েন্টটা আমরা t সময় পর বেগ শেষ বেগ আমরা v চিন্তা করছি। তাহলে v কে যদি দুইটা অংশে আমরা ভাগ করি, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে v cos থিটা আর নিচে হবে v sin থিটা। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমি খাড়া নিচের দিকে নিক্ষেপ করেছিলাম ইউ বেগে, তাহলে এখানে বস্তুটা নিচের দিকে পড়ছে আদি বেগ। কোন আদি বেগের জন্য? ইউ cos আলফা না ইউ sin আলফা? ইউ cos আলফার জন্য x অক্ষ বরাবর যায় আর ইউ sin আলফার জন্য সেটা নিচের দিকে পড়ছে। তাহলে এখানে যেটা ইউ এই ক্ষেত্রে সেটা ইউ sin আলফা, এখানে যেটা v এই ক্ষেত্রে সেটা কি v sin থিটা। তাহলে এই সমীকরণগুলো v এর জায়গায় v sin থিটা আর u এর জায়গায় u sin আলফা বসালেই আমরা এই দ্বিতীয় ক্ষেত্রটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখো v এর জায়গায় আমরা বসাবো v sin থিটা ইকুয়াল টু u sin আলফা
প্লাস জিটি। ওকে, এই ইকুয়েশন বসাই, তাহলে h ইকুয়াল টু ইউ sin আলফা t প্লাস হাফ জিটি। এবার যদি বলি যে এই x অক্ষ বরাবর এই যে কত দূরে গিয়ে বস্তুটা পড়ছে, এই জায়গায় পড়ছে তো, তাই না? এই জায়গায় পড়ছে, তো এটা কিন্তু ভূমিতে পড়ার সময় হচ্ছে t। একে কিন্তু আমরা বিচারককাল বলতে পারবো না, কারণ বিচারককালের সংজ্ঞাটা আলাদা ছিল, সেটা কেস নাম্বার 3 তে আমি গিয়ে বলছি যে বিচারককালটা অ্যাকচুয়ালি কি। তাহলে দেখো যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি, তাহলে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি যে u cos আলফা t, যে x অক্ষ বরাবর যে বেগ নিয়ে যাচ্ছে সেটা a ইনটু সময়। তাহলে আমরা এখানে লিখব যে x অক্ষ বরাবর এই দূরত্বটুকু x u cos আলফা t। এখানে t টা অবশ্যই কি, যে ভূমিতে পড়ার সময়। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে চলে যাই। আরো একটা ক্ষেত্র আছে, যে কোনো একটা বস্তুকে যদি আমরা মনে করো ছাদের উপর থেকে একটা বলকে একদম ছাদের অনুভূমি বরাবর নিক্ষেপ করে দেওয়া হলো, তাহলে তৃতীয় ক্ষেত্র কন্ডিশনটা একটু দেখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এটা x অক্ষ একটা ছাদের, তো কোন একটা বস্তুকে u বেগে এই x অক্ষ বরাবর নিক্ষেপ করা হলো, তাহলে কিন্তু বস্তুটা এভাবে করবে, কিছু দূর গিয়ে কিন্তু সেটা নিচে পড়তে শুরু করে। ওকে, তো কেন হয় দেখো, যে এক্ষেত্রে আলফা মানটা কিন্তু x অক্ষের সাথে যে কোণ সেটা কিন্তু 0, আর এই বরাবর আদি বেগটা হচ্ছে। তাহলে খেয়াল করো যে u কে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, এটা দরকার নাই তবু আমি বলতেছি, দেখো যে u cos আলফা, আলফার মান যদি 0 বসাও তাহলে cos 0 মান কত 1, তাহলে এখানে কিন্তু u হয়। তাহলে x অক্ষ বরাবর আদি বেগটা হচ্ছে u, তাহলে y অক্ষ বরাবর আদি বেগটা হওয়ার কথা ছিল কি u sin আলফা হওয়ার কথা না, তো sin 0 যদি বসাও তাহলে কত 0। তাহলে আমরা বলতে পারি যে x অক্ষ বরাবর আদি বেগ ইকুয়াল টু হচ্ছে u, আর y অক্ষ বরাবর আদি বেগ ইকুয়াল টু 0। দেখো আমরা পেয়েছি যে কোন বস্তুকে যদি x অক্ষ বরাবর ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো বেগটাই হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে আদি মোমেন্টে বা এই y অক্ষ বরাবর আদি বেগটা হচ্ছে 0। এবার যদি আমরা কোন একটা সময় পর t সময় পর এই পয়েন্টে আমরা মনে করো বেগ বের করছি v, তাহলে এদিক বরাবর হচ্ছে vx, নিচের দিক বরাবর হচ্ছে vy। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটুকু কত v cos থিটা, আর নিচের দিক বরাবর হচ্ছে v sin থিটা, তাই তো? এবার একটু খেয়াল করো যে t সময় পরে আমরা যদি বেগ বের করি, t সময় পরে বেগ। ওকে, তাহলে বেগের ইকুয়েশন আমরা জানি, বেগ v সমান u প্লাস gt, এটা ছিল মূল ইকুয়েশন। তাহলে দেখো যে t সময় পরে x অক্ষ বরাবর বেগ আমরা বের করছি vx, তাহলে vx ইকুয়াল টু কি, দেখো x অক্ষ বরাবর কিন্তু আমি বলেছি যে প্রথমটা আমরা ধরছি কোন অক্ষ বরাবর x অক্ষ, তাহলে x অক্ষ বরাবর আদি বেগ কত দেখো u, তাহলে u নিলাম। x অক্ষ বরাবর g এর মান কত 0, তাহলে এখানে আমরা কত পেলাম শুধু u, তাহলে x অক্ষ বরাবর আদি বেগটা হচ্ছে u। এবার যদি y অক্ষ বরাবর বেগ বের করি আমরা যে vy, তাহলে দেখো যে y অক্ষ বরাবর আদি বেগ কত, y অক্ষ বরাবর আদি বেগ কিন্তু 0 দেখো, তাহলে u এর জায়গায় কত বসাবো আমরা 0 প্লাস g t। তাহলে দেখো যে y অক্ষ বরাবর আমরা বেগ পেলাম ky gt। তাহলে এই t সময় পর x অক্ষ বরাবর বেগ হচ্ছে u, আর y অক্ষ বরাবর বেগ হচ্ছে gt এর সমান। এবার যদি আমরা অতিক্রান্ত দূরত্ব h ut প্লাস হাফ gt স্কয়ার, তাহলে দেখো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, তাহলে h এর পরিবর্তে আমরা কি নেব x, তাহলে x অক্ষ বরাবর আদি বেগ কত u, সময় t, x অক্ষ বরাবর g এর মান কত 0, তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে t সময় পরে ut এর সমান। আর y যদি বসাই y অক্ষ বরাবর, তাহলে h এর পরিবর্তে y নিলাম, y অক্ষ বরাবর আদি বেগ কত 0, তাহলে 0 প্লাস কত আছে হাফ gt স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম যে y হাফ gt স্কয়ার। তাহলে এর অর্থ কি দেখো, যে এই যে y অক্ষ বরাবর t সময় আমরা যদি ধরে নিই যে বস্তুটি t সময় পর ভূমিতে পড়ছে এই জায়গায়, তাহলে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কতটুকু এইটুকু, তাহলে এই মানটুকু কিন্তু আমরা পেয়েছি যে x ut,
আবার আমরা যদি ভি নট নিতাম তাহলে হতো ভি নট টি। তাহলে এই মানটুকু যদি আমাদের কখনো বের করতে বলে তাহলে আমরা টি ইকুয়েশন নেব x সরাসরি ut। আবার দেখো y অক্ষ বরাবর কত নিচে পড়ছে সেই মানটুকু যদি আমরা বের করি তাহলে y কত পেলাম আমরা হাফ gt, হাফ gt। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কেস নাম্বার 3। এখানে আমাদের দুইটা ইকুয়েশন অলরেডি মাথায় রাখতে হবে যে এই মানটুকু হচ্ছে y হাফ gt স্কয়ার আর এই মানটুকু হচ্ছে x অক্ষ বরাবর x ut। তাহলে এই হচ্ছে আমাদের কেস নাম্বার 2। কেস নাম্বার 2 যে উপর হতে কোনো বস্তুকে যদি আমরা নিচে ফেলে দিই। এবার দেখো আরেকটা কন্ডিশন কিন্তু আছে, ছাদের উপর থেকে কোনো একটা বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম বা আলফা কোণে নিক্ষেপ করে দিলাম, তখন কি করবে? তাহলে কেস নাম্বার 3 তে আমরা চলে যাই। তাহলে কেস নাম্বার 3 টা হচ্ছে যে উপর হতে আরো উপরে নিক্ষিপ্ত বস্তু। কেস নাম্বার 3 উপর হতে আরো উপরে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত তো প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে এই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যে মনে করো কোন একটা বিল্ডিং এর উপর থেকে কোন একজন বালক একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, সেটা এভাবে নিচে পড়ছে। তাহলে কন্ডিশন কি দেখো যে ইউ বেগে নিক্ষেপ করেছিল, তার ইউ এর দিক হচ্ছে উপর দিক বরাবর। বস্তুটা উপরে উঠে কিন্তু আবার নিচে পড়ছে, তাহলে ভি এর দিক কিন্তু নিচের দিক বরাবর, জি কিন্তু নিচের দিকে। আবার দেখো আদি পয়েন্ট ছিল এই জায়গায়, শেষ পয়েন্ট মনে করো একদম নিচে পড়ছে, তাহলে এই শেষ পয়েন্টটা হচ্ছে আদি পয়েন্টের উপরে আছে না নিচে? নিচে। তাহলে এইচ এর মান হচ্ছে, এইচ এর দিক হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইকুয়েশনগুলো পাবো। আমরা মূল ইকুয়েশন জানি v সমান u প্লাস gt আর h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। এই ছিল আমাদের ইকুয়েশন, তাই তো? তাহলে এখানে দেখো v এর দিক কোন দিকে? নিচের দিকে, তাহলে কি দেবো মাইনাস v। u এর দিক কিন্তু উপরের দিকে, তাহলে u থাকবে। g এর দিক কিন্তু নিচের দিকে, তাহলে কত হবে? মাইনাস gt। তাহলে ইকুয়েশন আমরা পেলাম মাইনাস v ইকুয়াল টু u মাইনাস gt। আবার h এর সমীকরণে যদি বসাই দেখো h কিন্তু নিচের দিকে, তাহলে হবে কত? মাইনাস h ইকুয়াল টু ut, যেহেতু u উপরের দিকে প্লাস আর g নিচের দিকে, তাহলে মাইনাস হাফ gt। তো অনেক সময় তোমরা চিন্তা করবে g নিচের দিকে তাহলে তো প্লাস হওয়ার কথা, আমরা কিন্তু এটা মাথার মধ্যে নেব না। আমরা ধরেছি উপরে প্লাস, আমরা একটা জিনিস চিন্তা করেছি উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু চিন্তা করিনি। ওকে, তাহলে এই জায়গাটা মাথায় রাখবা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশন দুটো হচ্ছে এই দুইটা। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো কেমন হবে? যে একটা বিল্ডিং এর উপর থেকে কোন একটা বস্তুকে আলফা কোণে এইভাবে নিক্ষেপ করা হলো, আলফা কোণে ইউ বেগে। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে উপর দিকে যে বেগে উঠছিল সেটা হচ্ছে ইউ, তাহলে এই ক্ষেত্রে কোন উপাংশের জন্য উপরে উঠবে? ইউ সাইন আলফা। তাহলে এখানে যেটা ইউ, এক্ষেত্রে সেটা ইউ সাইন আলফা। এক্ষেত্রে যেটা ভি, এক্ষেত্রে কিন্তু সেটা মনে করো যে কোনো একটা পয়েন্ট আমরা চিন্তা করছি, তাহলে এটা হচ্ছে ভি cos থিটা আর নিচের দিক বরাবর হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এই ভি সাইন থিটার দিকটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে যেটা ভি ছিল এখানে সেটা হবে ভি সাইন থিটা, তাহলে লিখতে পারি মাইনাস ভি সাইন থিটা। ইউ এর পরিবর্তে হবে ইউ সাইন আলফা, মাইনাস জিটি আছে, মাইনাস জিটি দিলাম। আবার দেখো যে মাইনাস h ইকুয়াল টু হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার।
তাহলে এই দুটো ইকুয়েশন এবার আমাদের এখানে মাথায় রাখতে হবে। কিন্তু এখানে দেখো যে কোনো প্রশ্নে যদি বলে যে বিচরণকাল কত, তো বিচরণকালের সংজ্ঞায় আমি বলেছিলাম যে কোনো বিক্ষিপ্ত বস্তু তার আদি উচ্চতায় যে সময় ফিরে আসে সেই সময়টা হচ্ছে কি বিচরণকাল। তাহলে দেখো যে ছাদের উপর থেকে তার আদি উচ্চতায় ফিরে আসলে অ্যাকচুয়ালি হওয়ার কথা কোনটা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা আসতে যে সময় সেটা হচ্ছে বিচরণকাল। বিচরণকাল অনেক স্টুডেন্ট এই জায়গাটা কিন্তু ভুল করে, এটা ভুল করা যাবে না। আর এই যে বিচরণকাল টি সময় যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটা কিন্তু অনুভূমিক পাল্লা r, তাহলে এই মানটুকু হচ্ছে অনুভূমিক পাল্লা r। আবার মনে করো ভূমিতে পড়তে যে সময় কি, এই টি সময় যে x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কত, x x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এসে আমি বলেছি u cos আলফা ইনটু সময় t, এই টিটা কি ভূমিতে পড়তে সময়। তাহলে এখানে আমরা x এর মান বের করতে পারি x u cos আলফা t, এই হচ্ছে আমাদের x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখানে t টা হচ্ছে কি ভূমিতে পড়তে সময়, আর r টা কি অনুভূমিক পাল্লা, যেটা t সময়ে মানে এই মানটুকু হচ্ছে r আর এই মানটুকু হচ্ছে x। তাহলে এই জায়গাটা ভুল করা যাবে না। ওকে, তাহলে আমাদের মোটামুটি কেস নাম্বার 3 ছিল এটা। তো এই প্রত্যেকটা ইকুয়েশন যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবো। ঠিক আছে, তো আজকে এই গতিবিদ্যার আমরা লেকচার নাম্বার কত ছিল 5। তো 5 এ আমাদের আলোচ্য বিষয় ছিল কেস নাম্বার 1, 2 এবং 3। আমরা এই লেকচার নাম্বার 6 এ এই কেস নাম্বারে যতগুলো ইকুয়েশন পেয়েছি এই ইকুয়েশনের প্রয়োগগুলো আমরা দেখব। ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত আমাদের লেকচার 6 এ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব।